আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তানজিরুল হোসেন রাব্বি, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বিমা, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, তোমাদের সামনে আজকে এই অনলাইন প্ল্যাটফর্মে আবারও নতুন একটি ক্লাস নিয়ে হাজির হলাম। এইচএসসি ফিনান্স পঞ্চম অধ্যায় স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন। তবে এই ক্লাসটা শুরু হওয়ার আগে আমি কিছু বেসিক কথা তোমাদেরকে বলে রাখছি। হয়তো আজকের এই ক্লাসটা আজ থেকে 2 বছর পরেও কোনো শিক্ষার্থী তোমরা দেখবে, অথবা 10 বছর পরেও শিক্ষার্থীরা আমার এই আজকের ক্লাসটা হয়তো দেখে থাকবে। তবে আমরা যে শিক্ষকরা আছে কোভিড-19 ক্রাইসিসে ক্লাসটা নিচ্ছি, সেটা হয়তো তোমাদের আফটার 10 ইয়ার্স, আফটার 2 ইয়ার্স, আফটার 5 ইয়ার্স এটা হয়তো মনে থাকবে না। তবে আজকে আমি বাস্তব কিছু কথা আমার স্টুডেন্ট যখন আমার সাথে শেয়ার করলো, সেটাই আমি একটু ব্যঙ্গাত্মক ভাবে বা কৌতুক আকারে তোমাদের সামনে আমি এখন পেশ করছি। বন্ধুরা, 17 মার্চ 2020 সালে যখন স্কুল কলেজ শিক্ষা মন্ত্রণালয়ের অর্ডারে বন্ধ হয়ে গেল, তখন শিক্ষার্থীদের মনের অবস্থা কেমন ছিল? ইয়েস ইয়েস, স্কুল কলেজ বন্ধ, ইয়েস, আহা কি আনন্দ আকাশে বাতাসে। হ্যাঁ, এরকম কিন্তু অনেকেই করেছিল আমার বিশ্বাস। এসএসসি পরীক্ষার্থী, এসএসসি স্টুডেন্টস বা এইচএসসি লেভেলের স্টুডেন্টস বা ক্লাস 1 থেকে সকল পর্যায়ে স্টুডেন্ট তোমরা আনন্দ করছিলা বন্ধ হয়ে গেছে। কিন্তু আজকে এই মুহূর্তে আমার মনে হয় সবার একই কথা, মনের বিশ্বাস একই কথা, সবার মনে এইটাই হু হু করে কেঁদে উঠতেছে। আমার কয়েকজন স্টুডেন্ট আমার সাথে সাক্ষাৎ করে মোবাইলের মাধ্যমে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে তারা আমাকে যে অনুভূতি জানাইছে, সেই অনুভূতিটা এরকম: আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হ্যাঁ, এখন শিক্ষার্থীদের মনের অবস্থা, না স্কুল কলেজ খুলে যাক, আমাদের স্বাভাবিক শিক্ষার যে পরিবেশ আমরা ফিরে পাই, আগের দিনগুলোই ভালো ছিল। শিক্ষার্থী বন্ধুরা, এটাই সবার মনের অবস্থা। আমার বিশ্বাস তোমরা আমাদের সাথে আবার চলে আসো, আমরা আবার শ্রেণীকক্ষে ফিরে যেতে চাই। তাই উপরওয়ালার কাছে সবাই কায়মানো বাক্যে এইটাই দোয়া করো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা আজকে করব, সেটা একটা চলমান অধ্যায়, পঞ্চম অধ্যায় স্বল্প মধ্যমেয়াদী অর্থায়ন। এই অধ্যায়ের উপরে বেশ কিছু ক্লাস কিন্তু আমি ইতিমধ্যে করে ফেলেছি। যারা সেই ক্লাসগুলো পাওনি, আমার অসাম কিছু ক্লাস তোমরা আমার এই ইউটিউবে পাবে, তানজিরুল হোসেন রাব্বি। ওখানে গেলি ফিনান্সের ক্লাস আছে, হিসাব বিজ্ঞান ক্লাস আছে, আর আমার পেজ আছে, এই পেজেও তোমরা পাবে আশা করি। আজকে আমরা 2টা টপিক নিয়ে আসছি পঞ্চম অধ্যায়ের। একটা হলো পুনঃফরমায়েশ স্তর, আর একটা হলো কাম্য নগদের পরিমাণ নির্ণয় করো। এই প্রথমটা কিন্তু প্রতি বছরই কম বেশি পরীক্ষায় আসে। আমি আবারও বলতেছি, পঞ্চম অধ্যায় কিন্তু আমাদের একটা টেস্ট ম্যাচ টাইপ অধ্যায়, এখানে টি20-র কোনো আলাপ নেই। তাই এই অধ্যায়ে বেশি এক্সারসাইজ করতে হবে। মেনি নাম্বার অফ ফর্মুলাস, তোমাদেরকে ভুলে যাওয়ার চান্সও বেশি থাকে। এই জন্য প্রত্যেকটা টপিক কিন্তু আমি ভেঙে তোমাদেরকে পড়াচ্ছি। তাহলে আমি শুরু করি। প্রথমে পুনঃফরমায়েশ স্তর নির্ণয়। আমি সূত্রে যাওয়ার আগে কিছু বেসিক ধারণা তোমাদেরকে দিতে চাই যে পুনঃফরমায়েশ স্তরটা কি। তোমরা জানো যে আমরা যে বিভিন্ন ফ্যাক্টরি বা কারখানাতে, যেমন এই যে ভাই ফ্যাক্টরি, এরা কি করে বিস্কুট, কেক এগুলো বানায়, রুটি বানায়। তো এরকম কারখানায় তারা পণ্য অর্ডার দেয়, পণ্য আসে, পণ্যটা মজুত করে মানে গুদামজাত করে, ওখান থেকে পণ্যটা ব্যবহার করতে থাকে। ধরো আটার বস্তা, কয়েকশো আটার বস্তা আসছে, ওখানে তারা ব্যবহার করতে থাকলো। কিন্তু দেখা যায় ওটা শেষ হয়ে যায়, তখন তারা আবার অর্ডার দেয়। এখন আমার প্রশ্ন হলো, কখন তারা নতুন করে আবার ফরমায়েশ দেয়? ধরো ঢাকায় অর্ডার দিল যে ভাই আমাকে চালের বস্তা, আটার বস্তা পাঠাই দেন, অথবা যারা পোশাক ব্যবসায়ী তারা ইসলামপুরে অর্ডার দিল, ভাই এই লট, কাপড়ের লটটা পাঠাই দেন। তারা কি সব আটা বা পণ্য যেটা মজুত আছে সব ব্যবহার করে তারা অর্ডার শেষ করে অর্ডার দেয়, না কিছু পণ্য থাকা অবস্থায় অর্ডার দেয়? এইটাই হলো পুনঃফরমায়েশ, পুনরায় ফরমায়েশ দেওয়া, রিঅর্ডার করা, রিঅর্ডারিং পয়েন্ট বা রিঅর্ডারিং লেভেল। পুনঃফরমায়েশ স্তর বা পুনঃফরমায়েশ পরিমাণ বলা হয় মজুদ মালের স্তর। ও যখনই ওই পর্যায়ে নেমে আসবে, যখন তুমি নতুন করে অর্ডার দিলে তোমার মজুদ ব্যবস্থাপনায় কোনো ব্যাহত বা কোনো সমস্যার সৃষ্টি হবে না। অর্থাৎ মজুদ মাল যে স্তরে নেমে যাওয়ার সাথে সাথে তোমাকে নতুন করে অর্ডার দিতে হবে, ওই স্তর বা ওই লেভেল বা ওই পয়েন্টকে বলা হয় রিঅর্ডারিং পয়েন্ট বা পুনঃফরমায়েশ স্তর। আমরা জানি যে একটা ব্যবসায়ের
ধরো তুমি বাসার কথাই বলো, তোমার বাসায় কিন্তু চাল লাগে, পেঁয়াজ লাগে, চিনি লাগে, লবণ লাগে। এখন তোমার মা কি সব তেল শেষ করে, লবণ শেষ করে, চাল শেষ করে তোমার আব্বাকে বলে যান বাজার থেকে লবণ নিয়ে আসেন, তেল নিয়ে আসেন? না, কিছু পরিমাণ পণ্য হাতে রেখে অর্ডার দেয়। এই কিছু পরিমাণ পণ্য হাতে রেখে যে অর্ডার দিল, এই পয়েন্টটা বা এই স্তরকে আমরা বলি পুনঃফরমায়েশ স্তর। এখানে দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। পুনঃফরমায়েশের সাথে দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে বন্ধুরা। একটা হলো নিরাপত্তা মজুদ। পুনঃফরমায়েশের সাথে দুইটা জিনিস অবশ্যই ব্রেনের ভিতরে, মাথার ভিতরে সেট করে রাখতে হবে। একটা হলো নিরাপত্তা মজুদ, আর একটা হলো নিরাপত্তা মজুদ কি এটা আমি তোমাদেরকে ইনশাল্লাহ পরে বলবো। নিরাপত্তা মজুদের সাথে আর একটা হলো লিড টাইম। বন্ধুরা, এই পুনঃফরমায়েশ স্তরের সাথে এই দুইটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার থাকতে হবে। একটা হলো নিরাপত্তা মজুদ, আর একটা হলো লিড টাইম। নিরাপত্তা মজুদ মানে কি, কিছু পরিমাণ মজুদ পণ্য সবসময় কিন্তু ব্যবসায় হাতে রেখে দিতে হয়। তোমার মাও কিন্তু কিছু পরিমাণ তেল রান্নার সবসময় বাঁচিয়ে রাখে, কিছু পেঁয়াজ, কিছু আলু সবসময় বাঁচিয়ে রাখে। ওইটা হলো হাতের কাজ সারা। হঠাৎ করে রাত্রে বৃষ্টি নামলো, এই অবস্থায় তো বাহিরে তোমার বাবা যেতে পারবে না। ওই রাতের খাবার, রাতের ওয়াক্তর রান্নাটুকু যাতে কাজ চলে যায়, সেজন্য কিছু পরিমাণ পণ্য কিন্তু হাতে রাখে। অ্যাজ লাইক সেম, একজন ফ্যাক্টরি ম্যানেজার বা কারখানার ব্যবস্থাপক কিছু পরিমাণ পণ্য সবসময় হাতে রাখে, কারণ চুরি হতে পারে, আগুন লাগতে পারে, এমনকি তার কিছু প্যাকেট আটা তার বাসায় শাশুড়ি আসলো, শালিরা আসলো, ব্যবহার করে ফেললো, অথবা ইঁদুরে কিছু পণ্য নষ্ট করলো, কিছু পরিমাণ সবসময় হাতে রাখতে হয়। এটাকে বলে সেফটি স্টক বা নিরাপত্তা মজুদ। আর হলো লিড টাইম। হোয়াট ইজ লিড টাইম? লিড টাইম মানে হইলো আফটার অর্ডারিং ইয়োর ইনভেন্টরিজ, after ordering your inventories, you have to wait for some days to get this ordered inventory to your factory। অর্থাৎ অর্ডার দেওয়ার পর পণ্যটা গুদামে আসতে বা কারখানায় আসতে কিছু সময় লাগে, কিছু দিন লাগে। ওই সময়কেই বলা হয় লিড টাইম। এই লিড টাইমের আরেকটা নাম হলো শিক্ষার্থীরা, বন্ধুরা, কালেকশন পিরিয়ড। অর্থাৎ পণ্য অর্ডার দেওয়ার পর ওই পণ্য পাওয়ার জন্য যতটুকু সময় ওয়েট করতে হয়, ওই টাইমকে বা ওই ডিউরেশনকে বা ওই ডেজ, ওটাকে আমরা বলি লিড টাইম বা কালেকশন পিরিয়ড। এই পুনঃফরমায়েশ স্তর এই ফর্মুলার মাধ্যমে অঙ্ক করার আগে এই দুইটা কনসেপ্ট আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। এখন আমরা দেখব বন্ধুরা, কাম্য নগদের পরিমাণ। আমরা জানি যে বেশি পরিমাণ নগদ টাকা হাতে রাখাও সমস্যা, টাকাটা আইডিয়াল হিসাবে থাকবে, আবার নগদ অর্থের ঘাটতি থাকাটাও তোমার জন্য কাম্য না। তার মানে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত তোমার টাকা অবশ্যই হাতে রাখতে হবে। কি পরিমাণ টাকা তুমি হাতে রাখবা এটা ডিপেন্ড করে তুমি কি পরিমাণ সিকিউরিটিতে বিনিয়োগ করবা, লেনদেন খরচ কীরকম, বা সিকিউরিটিজে বিনিয়োগ করে তুমি যে সুদ পাচ্ছ। কারণ সিকিউরিটিজে তুমি বিনিয়োগ করছো, তোমার কিন্তু নগদ বহিঃপ্রবাহ হচ্ছে, ওখান থেকে কিন্তু আবার টাকাটা তোমার কিছু আসবে সুদ হিসাবে, মুনাফা হিসাবে। তাহলে কত পরিমাণ টাকা তুমি হাতে রাখবা, ওই পরিমাণ টাকা হাতে রাখা কি নগদ, কাম্য নগদ বা স্ট্যান্ডার্ড লেভেল অফ ক্যাশ বলা হয়। যেই পরিমাণ নগদ টাকা তুমি হাতে রাখলে তোমার টাকাটা আইডিয়াল হিসাবে থাকবে না, আবার তোমার টাকাটা যে বিনিয়োগ করে তুমি যে বিনিয়োগের সুযোগ হারাবে এরকম অবস্থাও সৃষ্টি হবে না। এইটাকে বলা হয় কাম্য নগদ। এটারও একটি সূত্র আছে, আমি সূত্র নিয়ে আসব এবং ইনশাআল্লাহ বোর্ডের কোশ্চেন সলভ করার চেষ্টা করব। তোমরা অবশ্যই যারা যে প্রশ্নটা আমি সলভ করব সূত্রের মাধ্যমে, ওটা যদি তোমরা লাইভ ক্লাসে না পাও টাইটেলে খুঁজবে, অথবা যারা ইউটিউব থেকে আজকের ক্লাসটা করছো এরকম একটা ড্রপ ডাউন মেনু আছে, একটা অ্যারো, বিলো অ্যারো চিহ্ন আছে ইউটিউবে, ওখানে ক্লিক করলে ডেসক্রিপশন বক্সে আমার এই বোর্ডের কোশ্চেনটা দেওয়া থাকবে, যেটাই আমি ইনশাল্লাহ সলভ করব, যদি আমি এখানে ইনশাল্লাহ দিয়ে দেবো। তাহলে আমাদের প্রথম যে কাজটা বন্ধুরা, প্রথমে আমরা দেখব পুনঃফরমায়েশ স্তর আমরা নির্ণয় করব, এটা আমাদের প্রথম কাজ। শিক্ষার্থী বন্ধুরা, আমি সূত্রটি অলরেডি লিখে দিয়েছি, তোমরা দেখো। পুনঃফরমায়েশ স্তর বের করার সূত্র হলো নিরাপত্তা মজুদ প্লাস গড় লিড টাইম গুণ দৈনিক গড় ব্যবহার। নিরাপত্তা মজুদ আমি তো অলরেডি বলে দিয়েছি সেফটি স্টক কি। তো নিরাপত্তা মজুদ এটা সরাসরি একক বা কত পরিমাণ সেটা প্রশ্নে দেওয়া থাকতে পারে। আর যদি নিরাপত্তা মজুদ সরাসরি দেওয়া না থাকে,
তুমি কয় দিনের মজুদ নিরাপত্তা হিসাবে রাখতে চাচ্ছ, হয়তো সেই দিন প্রশ্নে দেওয়া থাকতে পারে, যেমন 2 দিন দেওয়া থাকতে পারে। তাহলে প্রতিদিনের দৈনিক চাহিদা কতটুকু সেটা যদি তুমি বের করতে পারো, তাহলে কয় দিনের নিরাপত্তা মজুদ তুমি রাখতে চাচ্ছ সেটা কিন্তু গুণ দিয়ে তুমি বের করতে পারবে। অনেক সময় এটা দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে না। লিড টাইম তো আমি বলছি কালেকশন পিরিয়ড বা লিড টাইমকে আমি তোমাদেরকে বলেছিলাম সংগ্রহ সময়। এখন এই লিড টাইম আমি এখন গড় লিড টাইম কেন লিখলাম, অনেক সময় দেখা যায় তোমার ফ্যাক্টরিটা, ধরো তোমার ফ্যাক্টরিটা আছে ময়মনসিংহে, কিন্তু তুমি পণ্যটা নিয়ে আসতেছো ধরো মনে করো সেই পঞ্চগড় থেকে বা দিনাজপুর থেকে, রাজশাহী থেকে আম নিয়ে আসতেছো বা আদার্স গুডস তুমি বা ইনভেন্টরিজ তুমি নিয়ে আসতেছো। এখন দেশের সব অবস্থা যদি ভালো থাকে, ভেহিকেল মানে ট্রাক যদি ভালো থাকে, কোথাও যদি কোনো সমস্যা না হয়, যমুনা সেতুতে যদি কোনো কি বলে জ্যাম না থাকে, সব কিছু ভালো থাকলে দেখা গেল তোমার 2 দিনে তুমি কিন্তু তোমার এই অর্ডার দেওয়ার পর পণ্যটা মালবাহী যে ট্রাক মজুদ পণ্য নিয়ে তোমার ফ্যাক্টরিতে চলে আসলো। কিন্তু অনেক সময় দেখা গেল সব কিছু তোমার অনুকূলেও তো চলে যেতে পারে। যেমন হতে পারে তোমার দেশের অবস্থা ভালো না, হঠাৎ করে রাজনৈতিক অস্থিতিশীলতা শুরু হলো বা ঝড় বৃষ্টি হলো, ট্রাক পাংচার হয়ে গেল, অথবা যমুনা সেতুতে বিশাল ঈদের আগের জ্যাম পড়লো, সে অবস্থায় কিন্তু লিড টাইম বেশিও লাগতে পারে। যদি তোমার লিড টাইম একটাই দেওয়া থাকে, ধরো বলা আছে 2 দিন, তাহলে ওইটাই হলো গড় লিড টাইম। আর যদি এরকম থাকে যে 2 থেকে 4 দিন, মানে 2 দিনও থাকতে পারে সব কিছু ফেভারে থাকলে, আবার সব কিছু যদি ডিসফেভারে বা প্রতিকূলে থাকে তাহলে 4 দিন লাগতে পারে। তাহলে সেক্ষেত্রে আমাদের গড় লিড টাইম কীরকম হবে, আমরা কি করব, এই দুইটাকে যোগ দিয়ে গড় করে ফেলবো। তাহলে আমাদের লিড টাইম কত হলো বন্ধুরা, 3 দিন। এটা হলো আমাদের গড় লিড টাইম। এরপর আসো দৈনিক গড় ব্যবহার। দৈনিক গড় ব্যবহার মানে হলো, এই দৈনিক গড় ব্যবহার বলতে বোঝাচ্ছে ফ্যাক্টরিতে বছরে তোমার কতটুকু মজুদ পণ্যের চাহিদা আছে, এটাকে বলা হয় তোমার দৈনিক, এটা কি ঠিক আছে, দৈনিক, হ্যাঁ দৈনিক গড় ব্যবহার। কারণ তুমি তো লিড টাইম তো দেওয়াই আছে কয় দিন এবং পার ডে কতটুকু পণ্য তোমার দরকার, সেটা থেকে এটা গুণ দিলে কিন্তু তুমি গড় লিড টাইম পাবা। এখন দৈনিক গড় ব্যবহার আমরা কিভাবে বের করব? দৈনিক গড় ব্যবহার কিন্তু সরাসরি দেওয়া থাকবে না, অর্থাৎ পার ডে তুমি কতটুকু গুডস বা ইনভেন্টরি মজুদ পণ্য তুমি ব্যবহার করো, এটা কিন্তু তোমার প্রশ্নে দেওয়া থাকবে না। কিন্তু প্রশ্নে কিন্তু তোমাকে যে জিনিসটা দেওয়া থাকবে সেটা হলো বার্ষিক চাহিদা। অবশ্যই তোমার প্রশ্নে দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? অ্যানুয়াল ডিমান্ড। মনে আছে যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করছিলাম ইও কিউর অঙ্কে? এই বার্ষিক চাহিদা অবশ্যই তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে। আর কর্মদিবস, বার্ষিক কর্মদিবস বা বার্ষিক কার্যদিবস, মানে 1 বছরে তুমি কয়দিন তোমার এই ফ্যাক্টরি খোলা রাখো, এটাও কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে। ধরো তোমার বার্ষিক চাহিদা হলো 36,000 সামথিং একক, বার্ষিক কর্মদিবস, এটা কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে। ধরো তোমার প্রতিষ্ঠানটা 250 দিন খোলা আছে, তাহলে কিন্তু তুমি এই মোট বার্ষিক চাহিদাকে মোট কয়দিন কর্মদিবস সেটা দিয়ে ভাগ দিয়া তুমি কিন্তু এই দৈনিক গড় ব্যবহার বের করতে পারো। আর যদি তোমার কর্মদিবস স্পেসিফিক প্রশ্নে বা উদ্দীপকে উল্লেখ করা না থাকে, সেক্ষেত্রে আমরা কত ধরবো? আমরা জানি 360 দিন গড়ে আমরা ধরে নেব। এভাবে আমরা কি করতে পারি, এই বার্ষিক চাহিদাকে মোট কর্মদিবস দিয়ে ভাগ দিয়ে আমরা দৈনিক গড় ব্যবহার বের করতে পারি। আর দৈনিক গড় ব্যবহারকে আমরা এই যে লিড টাইম দিয়ে গুণ দিয়া আমরা এই অংশটুকু বের করতে পারি, এবং এই অংশটুকুর সাথে আমি এই নিরাপত্তা মজুদটা যোগ দিলে আমি বুঝতে পারবো যে কত একক পণ্য হাতে থাকা অবস্থায় তুমি নতুন করে অর্ডার দিবে, অর্থাৎ মজুদ পণ্য কত কোন লেভেলে বা কোন স্তরে নেমে গেলে ইউ উইল গো ফর ফার্দার অর্ডারিং, তুমি নতুন করে অর্ডার দেবা, সেটা আমরা বের করতে পারবো। এবং এইখান থেকে যে রেজাল্টটা আসবে, এর চেয়ে বেশি পণ্য হাতে থাকা অবস্থায় অর্ডার দিলে কোনো সমস্যা হবে না, মজুদ পণ্য বা মজুদ পণ্য ব্যবস্থাপনায় প্রোডাকশনে কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের এই ক্যালকুলেশন থেকে যে রেজাল্ট আসবে, তার চেয়ে যদি তুমি কম পণ্য হাতে থাকা অবস্থায় নতুন করে অর্ডার দাও, সেক্ষেত্রে কিন্তু তোমার উৎপাদন ব্যাহত হবে। কারণ 1 দিন 2 দিন তো তুমি প্রোডাকশন বন্ধ রাখবে না। ধরো তোমার এখানে আসছে 2500, কিন্তু তুমি 2000 একক পণ্য হাতে রাখা অবস্থায় পুনরায় অর্ডার দিলে, সেক্ষেত্রে দেখা যাবে লিড টাইম যদি বেড়ে যায়, লিড টাইম নর্মালি 3 দিন, কিন্তু যদি 5 দিন হয়ে যায়, তুমি কিন্তু 2 দিন লিড টাইম মানে পণ্য আসতে থাকা অবস্থায়, পরিবহন দিন অবস্থায় আসে ট্রাক, কিন্তু তুমি তখন ফ্যাক্টরিতে প্রোডাকশনে যেতে পারবে না। এই একটা সমস্যা হতে পারে। তাহলে আমরা এখন এইটার উপর একটা অঙ্ক করব।
আমি অঙ্কটা নিয়ে আসতেছি, একটা বোর্ডের অঙ্ক। এই অঙ্কটা আমরা এখন সলভ করব শিক্ষার্থী বন্ধুরা। আমি অলরেডি আমাদের একটি প্রশ্ন নিয়ে আসছি, তোমরা খেয়াল করো। এই প্রশ্নটি হলো কুমিল্লা বোর্ড 2019 সালে আসা 10 নম্বর কোশ্চেন। আমি আবারও বলতেছি, কুমিল্লা বোর্ড 2019 সালে আসা 10 নম্বর কোশ্চেন। যদি তোমাদের কাছে প্রশ্নটা না থাকে একটা স্ক্রিনশট নিয়ে নাও, আর অথবা আমরা এই যে টাইটেলে অথবা ড্রপডাউন মেনুতে ডেসক্রিপশন বক্সে ইউটিউবে যারা দেখছো তারা পাবে, অথবা 2019 সালের কোশ্চেনটা তোমরা সামনে রাখো। আমি প্রশ্নটা পড়তেছি, তোমরা খেয়াল করো। শাপলা লিমিটেড একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এর বার্ষিক কাঁচামালের চাহিদা হলো 1 লাখ একক, মানে পুরো 1 বছরে এই প্রতিষ্ঠানটা ফ্যাক্টরিতে 1 লাখ কাঁচামাল ইউজ করে। ক্রয় আদেশ প্রদানের পর, মানে অর্ডার দেওয়ার পর এই পণ্য কারখানাতে মানে গুদামে পৌঁছাতে 4 দিন সময় লাগে। অর্থাৎ অর্ডার দেওয়ার পর পণ্য তোমার কাছে আসতে রিসিভ করার মধ্যবর্তী সময় হলো 4 দিন, মানে এটা হলো কালেকশন পিরিয়ড বা লিড টাইম। তার মানে লিড টাইম হলো 4 দিন। একটাই লিড টাইম যদি থাকে তাহলে এটাই কি হবে বন্ধুরা, গড় লিড টাইম। আর যদি দুইটা থাকতো তাহলে দুইটা লিড টাইম যোগ করে আমরা 2 দিয়ে ভাগ দিয়ে গড় লিড টাইম বের করতাম। এখানে আর বের করার দরকার নেই। কোম্পানি 2 দিনের সমপরিমাণ কাঁচামাল নিরাপত্তা মজুদ হিসাবে সংরক্ষণ করেছে। কোম্পানির যে নিরাপত্তা মজুদ সেটার পরিমাণ দেওয়া নাই, দেওয়া আছে কোম্পানি 2 days মানে 2 দিনে চলবে এই পরিমাণ পণ্য মজুদ হিসাবে সংরক্ষণ করছে। তার মানে 2 দিন বলছে, তাহলে পার ডেতে কত পরিমাণ মজুদের চাহিদা এই কোম্পানিতে আছে সেটা যদি আমরা বের করতে পারি তাহলে 2 দিয়ে গুণ দিয়ে আমরা 2 দিনের নিরাপত্তা মজুদ বা সেফটি স্টক বের করতে পারবো। মজুদ ব্যবস্থাপক 2500 একক কাঁচামাল মজুদ থাকা অবস্থায় পুনরায় ফরমায়েশ প্রদান করেন। অর্থাৎ যিনি কারখানা ফ্যাক্টরি ম্যানেজার তিনি সব পণ্য শেষ হওয়ার পর অর্ডার দেবে, এটাই স্বাভাবিক, যেটাকে আমরা বলছি পুনঃ ফরমায়েশ স্তর। এখন কোম্পানির যে ফ্যাক্টরি ম্যানেজার সে 2500 পণ্য হাতে রেখে নতুন করে আবার অর্ডার করে, ভাই আপনি আরও মাল পাঠান, আবার ফরমায়েশ দেয় বা অর্ডার দেয়। তাহলে কত পরিমাণ পণ্য হাতে থাকা অবস্থায় নতুন করে অর্ডার দেয়, 2500 একক পণ্য হাতে থাকা অবস্থায় অর্ডার দেয়। কোম্পানিটির বার্ষিক কার্যদিবস 250 দিন, অর্থাৎ 1 বছর এই কোম্পানিটি 250 দিন তার ফ্যাক্টরি প্রোডাকশনের চাকা সচল থাকে, অর্থাৎ 250 দিন খোলা থাকে। প্রশ্ন হলো, এই যে ব্যবস্থাপক 2500 একক পণ্য হাতে থাকা অবস্থায় পুনরায় ফরমাইশ দিয়েছে, এটা কি যৌক্তিক হয়েছে? যদি এই 2500 একক থাকা অবস্থায় সে অর্ডার দিছে, এটা কি তার লিগাল বা রেশনাল হয়েছে? আমাদের এই পুনঃ ফরমায়েশ, আমরা পুনঃ ফরমায়েশ স্তর বের করে যদি দেখি যে আমাদের 2500-র চেয়ে কম পরিমাণ পণ্য হাতে থাকা অবস্থায় অর্ডার দিলে সমস্যা নাই, তাহলে এইটার চেয়ে যদি আমাদের অ্যান্সার কম হয় কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের অ্যান্সার যদি হয় 3000 একক হাতে থাকা অবস্থায় অর্ডার দিতে হবে, সেক্ষেত্রে সে 2500 একক হাতে থাকা অবস্থায় অর্ডার দিয়েছে, তাহলে এটা রেশনাল হতো না। যাই হোক, আমরা এখন সলিউশনে যাব। সলিউশনে যাওয়ার আগে আমরা দেখি আমাদের সূত্রে কি আছে। প্রথমেই আমাদের কি লাগবে বন্ধুরা, নিরাপত্তা মজুদ। প্রথমেই আমাদের কি লাগবে, নিরাপত্তা মজুদ। আমাদের নিরাপত্তা মজুদের সময় দেওয়া আছে কয়দিন বন্ধুরা, দেখো 2 দিন। আমাদের নিরাপত্তা মজুদের সময় দেওয়া আছে কয়দিন বন্ধুরা, 2 দিন। আচ্ছা, 2 দিন, তাহলে একদিনে কতটুকু ব্যবহার করি সেটা যদি আমরা বের করতে পারি তাহলে 2 দিয়ে আমরা গুণ দিলে আমাদের 2 দিনের সেই নিরাপত্তা মজুদ বের হয়ে যাবে। আমরা তাহলে কি করতে পারি, বার্ষিক চাহিদাকে বার্ষিক কর্মদিবস দিয়ে ভাগ দিতে পারি। আমাদের বার্ষিক চাহিদা কত বন্ধুরা, দেখো তো, আমাদের পুরো 1 বছরে মোট 1 লাখ পরিমাণ পণ্য এই ব্যবসায়ে ব্যবহৃত হয় বা মজুদ পণ্য হিসাবে ব্যবহৃত হয়। আর আমরা 1 বছরে বার্ষিক কর্মদিবস মানে কয়দিন আমাদের প্রতিষ্ঠানটা খোলা থাকে, 250 দিন। তাহলে বার্ষিক চাহিদাকে আমরা যদি এই যে বার্ষিক চাহিদাকে যদি আমরা বার্ষিক কর্মদিবস দিয়ে ভাগ দিই তাহলে আমাদের একদিনের কতটুকু মজুদ পণ্য দরকার সেটা আমরা পাবো। তাহলে 1 লাখ ভাগ 250, 400। আমাদের একদিনে দরকার হয় কত বন্ধুরা, 400। এখানটার অ্যান্সার আসছে 400। তাহলে নিরাপত্তা মজুদ কত, 800 প্লাস গড় লিড টাইম। আমাদের গড় লিড টাইম একটাই আছে বন্ধুরা, এইটাই হলো আমাদের গড় লিড টাইম। যদি 2টা থাকতো বললামই, গড় লিড টাইম গুণ দৈনিক গড় ব্যবহার। দৈনিক গড় ব্যবহার কিন্তু আমরা অলরেডি এখান থেকে বের করছি, কত বের করছি, 400। তাহলে এখানে হয় 800
আর এখানে হয় বন্ধুরা কত 1600। তাহলে মোট আমাদের অ্যান্সার কত হয় 2400 একক। বন্ধুরা এখন খেয়াল করো 2400 একক আমাদের পুনঃ ফরমায়েশ স্তর কত বের হয়েছে 2400 একক, অর্থাৎ 2400 একক হাতে থাকা অবস্থায় আমরা নতুন করে পণ্যের জন্য অর্ডার করব। কিন্তু আমাদের এই মজুদ ব্যবস্থাপক কত পণ্য হাতে থাকা অবস্থায় অর্ডার করছে 2500, তার মানে সে অবশ্যই সেফ জোনে আছে। আমাদের অ্যান্সার যা আসছে তার চেয়ে সে আরও 100 একক মানে আরও সেফ অবস্থায় সে থেকে নতুন করে অর্ডার দিছে। তার মানে অবশ্যই আমাদের যে ফ্যাক্টরি ম্যানেজার তার সিদ্ধান্তটি কি হয়েছে বন্ধুরা, অবশ্যই যৌক্তিক মানে রেশনাল, তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে আমরা সিদ্ধান্ত কি দেব যে 2400 একক হাতে থাকা অবস্থায় আমাদের অর্ডার দেওয়ার কথা ছিল, কিন্তু আমাদের মজুদ ব্যবস্থাপক 2500 একক হাতে থাকা অবস্থায় অর্ডার দিয়েছে। তার মানে হিজ ডিসিশন ইজ 100% লিগাল অ্যান্ড ভ্যালিড অ্যান্ড রেশনাল। ঠিক আছে বন্ধুরা, এটা আমরা বুঝতে পারছি। তাহলে এটা যেহেতু আমরা বুঝতে পারছি, এখন আমরা পরের সূত্রের অঙ্ক করব, কাম্য নগদ পরিমাণ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে কাম্য নগদ পরিমাণ নির্ণয়ের যে মডেলটা, সেই মডেলটা এখানে আমি নিয়ে আসছি। তোমরা যদি একটু খেয়াল করো, আমাদের কাম্য নগদ পরিমাণ নির্ণয় মডেল, এটাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি। সূত্রটা হলো কি √2BT ডিভাইড বাই আই। খেয়াল করো তো সূত্রটা কি √2BT ডিভাইড বাই আই। এই সূত্রের সাথে দেখো তো একটা সূত্রের মিল পড়ে কিনা, √2AO ডিভাইড বাই সি। দেখো তো এই সূত্রে মিল পড়ে কিনা, বলো তো এই সূত্রটা কোন ফর্মুলা, কি নির্ণয়ের ফর্মুলা বলো তো এই সূত্রটা। ইয়েস, অনেকেই রাইট এক্সাক্ট আমার মনে হয় ধরতে পারছো। এটা হলো EOQ বা মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ নির্ণয়ের সূত্র। এইটার সাথে এইটার কিন্তু একটা মিল আছে। তাহলে দেখি বি মানে কি। বি মানে হলো প্রতিবার নগদে রূপান্তরের ব্যয়। প্রতিবার তুমি নগদে যে রূপান্তর করবা, সেই প্রতিবার নগদে রূপান্তরের ব্যয়কে বলা হয় বি। টি মানে টোটাল ক্যাশ আউটফ্লো, অর্থাৎ মোট নগদ ক্যাশ আউটফ্লো বা মোট নগদ বহি পরিবাহের পরিমাণ, এটা টি দ্বারা প্রকাশ করা হয়। আই, তুমি যে সিকিউরিটিজে ইনভেস্ট করবা, যেই সিকিউরিটিজে বিনিয়োগ করবা, ওই সিকিউরিটি থেকে তুমি যে ইন্টারেস্ট রেট পাবা বা সুদের হার, সেই সুদের হারকে আই দ্বারা প্রকাশ করা হয়। এটা হলো আমাদের সূত্র। এখন আমরা একটা প্রায়োগিক সমস্যা দেখবো, একটা গাণিতিক সমস্যা এখন সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা, আমি অলরেডি এখানে একটি উদ্দীপক নিয়ে আসছি, তোমরা দেখতে পাচ্ছ এটি একটি উদ্দীপক। আমরা উদ্দীপকটা একটু পড়ি। একটি কোম্পানির বার্ষিক নগদ বহি প্রবাহের পরিমাণ 5 লাখ টাকা, অর্থাৎ একটা কোম্পানির ক্ষেত্রে বার্ষিক ক্যাশ আউটফ্লো হয় সব কাজ মিলিয়ে 5 লাখ টাকা তার নগদ টাকা চলে যায় বহি প্রবাহ। এবং কোম্পানি যে সিকিউরিটিজ বিক্রি করে, সেই সিকিউরিটিজ বিক্রি করে নগদ অর্থে রূপান্তর করার জন্য ব্যয় হয় 50 টাকা। এবং সিকিউরিটিজে যে সে বিনিয়োগ করলো, ইনভেস্ট করলো, সেখান থেকে তার আয়ের হার বা সুদের হার আমরা বলতে পারি 15%। কোম্পানির ব্যবস্থাপক আগামী বছর কাম্য নগদ অর্থ নির্ধারণ করেছে 18,300 টাকা। ব্যবস্থাপকের সিদ্ধান্তটি সঠিক কিনা। তাহলে এটা হলো আমাদের বন্ধুরা উদ্দীপক। এখন উদ্দীপকের আলোকে আমরা কাম্য নগদ পরিমাণের ফর্মুলা ব্যবহার করে দেখব যে ম্যানেজারের ডিসিশন ওয়াজ রাইট অর রং, অর্থাৎ ম্যানেজার কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে না ভুল সিদ্ধান্ত। যদি এই 18,300-র চেয়ে আমাদের কাম্য নগদ কম হয়, তাহলে নো প্রবলেম, ব্যবস্থাপকের ডিসিশনের উপর কোনো এফেক্ট পড়বে না। কিন্তু আমরা যদি প্রকৃতপক্ষে অঙ্ক করে দেখি যে না আমাদের ধরো 20,000 টাকা রাখতে হবে, কিন্তু ব্যবস্থাপক কম রেখেছে, সেক্ষেত্রে আমরা বলতে পারবো ম্যানেজার ডিসিশন ওয়াজ নট রেশনাল। তাহলে কথা না বাড়িয়ে আমরা সমাধানে আসি। আমাদের সূত্রে ফর্মুলার 2, আমাদের ফর্মুলার যে 2, সেই 2 আমরা রেখে দিলাম। ফর্মুলার 2 এর আমাদের এখানে কোনো প্রয়োজন দরকার নেই, 2 জায়গায় থাকলো। দেন বি মানে কি ছিল, প্রতিবার নগদে রূপান্তর ব্যয়, অর্থাৎ সিকিউরিটিসগুলোকে তুমি যে বিক্রি করে নগদ টাকায় চেঞ্জ করতেছো, কনভার্ট করতেছো, এই প্রতিবার নগদে রূপান্তরের ব্যয় কয় টাকা বন্ধুরা? প্রতিবার নগদে রূপান্তরের ব্যয় 50 টাকা। তাহলে আমরা বসাইলাম 50 গুণ টি,
টি টি কী ছিল বন্ধুরা? টি মানে হলো টোটাল ক্যাশ আউটফ্লো, অর্থাৎ এক বছরে আমার মোট কত টাকা নগদ বহিঃপ্রবাহ ঘটে। আমার এক বছরে মোট নগদ বহিঃপ্রবাহ ঘটে বন্ধুরা কত টাকা? 5 লাখ টাকা। তাহলে আমরা 5 লাখ টাকা উপরে লিখতে পারি, এইটা হলো আমাদের অ্যানুয়াল ক্যাশ আউটফ্লো। নিচে কি আছে বন্ধুরা? আয়। আয় মানে কি? ইন্টারেস্ট রেট, অর্থাৎ তুমি যে সিকিউরিটিসে ইনভেস্ট করছো ওখান থেকে তুমি কত ইন্টারেস্ট জেনারেট করতে পারছো। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সুদের হার, সিকিউরিটিস থেকে সুদের হার বা আয় কত আছে? 15%। 15%কে আমরা কিভাবে লিখতে পারি? 0.15। তাহলে আমরা যদি ক্যালকুলেশনটা করি বন্ধুরা, কি অবস্থা দাঁড়ায় আমরা একটু দেখি। 2 গুণ 50 গুণ 5 লাখ ভাগ 0.15। তাহলে এইটাকে আমরা যদি এখন রুট করি, আমাদের উপরের কত অংশ আসে দেখি আবারও। 2 গুণ 50 গুণ 5 লাখ ভাগ 0.15 আমাদের কত আসে? এখানে একটা মোটামুটি অনেক বড় একটা ফিগার আসছে বন্ধুরা, আমরা একটু লিখি ফিগারটা। 3 3 3 3 3 3 আবারও 3 3 3 আবারও 3 3 3, মোটামুটি একটা বড় একটা ফিগার আসছে বন্ধুরা। 3টা 3 3টা 3 3টা 3। আচ্ছা, এইটারে এখন আমরা রুট করি। 3টা 3 3টা 3 3টা 3, তাহলে কত আসছে আমাদের? 18,257 টাকা। 18,257 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, একটু যদি তোমরা খেয়াল করো, আমাদের এখানে আমাদের মোট কত আসছে? 18,257 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের মোট কত আসছে? 18,257 টাকা। এটা হলো আমাদের এই কাম্য নগদ, অর্থাৎ আগামী বছর আমরা 18,257 টাকা আমাদের নগদ টাকার প্রয়োজন হিসাবে রাখতে পারি। কিন্তু ম্যানেজার কত রাখছে? 18,300 টাকা। তার মানে এটা কাছাকাছি, এবং ম্যানেজার কিন্তু আসলে বেশি রাখছে। যেহেতু ম্যানেজার বেশি রাখছে, তার মানে আমরা বলতে পারি যে আগামী বছর নগদ টাকার কোনো ঘাটতি হবে না। এবং কাছাকাছি আমরা কিন্তু বলছি যে কাম্য নগদ মানে বেশি পরিমাণ টাকা হাতে রাখাও যাবে না, বেশি পরিমাণ ইনভেস্টও করা যাবে না, টাকাটা কিন্তু কাছাকাছি। তার মানে আমরা বলতে পারি ম্যানেজার ডিসিশন ওয়াজ রাইট, অর্থাৎ ম্যানেজারের সিদ্ধান্তটা সঠিক ছিল। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমরা আজকে আমাদের ক্লাসটা শেষ করব। নেক্সট দিন ইনশাল্লাহ আমি আরও একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য, এবং আমার পেজটাও তোমরা লাইক দিয়ে রাখো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো। মনে রাখবা, বিখ্যাত লোকেরা কখনো সুপারম্যান, তোমার ব্যাটম্যান, র্যাটম্যান এই ধরনের কোনো ম্যান ছিল না, তারা ছিল জেন্টেলম্যান। জেন্টেল হও, আল্লাহ তাআলা তোমাদের সাথে থাকবে। ধন্যবাদ।